মানবতা বিরোধী অপরাধের দায়ে যে কোনো মূল্যে হাসিনাকে দাঁড় করানো হবে কাঠগড়ায়। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. মধ্যরাতে গুলশানের একটি ফ্ল্যাটে অবৈধ অর্থ থাকার অজুহাতে একদল লোকের তল্লাশি। স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিস লুটপাটের অভিযোগ। আধা ঘন্টা ধরে দরজা লাইতে লাইতে ভাঙতেছে। এখন কি করব? বাইরে আমি সব খুলে খুলে লাইতে ভাগ্য বদলের আশায় লিবিয়ায় গিয়ে অপহরণের শিকার বহু বাংলাদেশি। মুক্তিপণ না দিলে চলে হত্যা, নির্যাতন, উদ্ধারের নিরুপায় মন্ত্রণালয়। আমি মেলা ক্ষতিগ্রস্ত, আমার প্রচুর টাকা ঋণ পান করে দিয়েছিলাম। সে সময় আমি কোন কাজই পাইছিল না। আমার স্বামী যাওয়া মাত্র এরকম ঘটনা ঘটেছিল। আমি বিশাল আকারেরই ক্ষতিগ্রস্ত। ঘুষ ছাড়া মেলে না কালিয়াকৈর পৌরসভার কোনো সেবা। সনদ পেতে চরম হয়রানি, অর্থের বিনিময়ে মেলে অপরিকল্পিত ভবনের নকশা। মানিকগঞ্জে দেদারসে চলছে অবৈধ ইটভাটা, সুবিধা পেয়ে নিশ্চুপ স্থানে প্রশাসন। কালো ধোঁয়ায় ফসলের ক্ষতি, বাড়ছে রোগবালাই। জয়পুরহাটে উৎপাদিত আলুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে চরম লোকসানে চাষিরা। সংরক্ষণ করতে হিমাগারও নিচ্ছেন জায়গা। Finish it off with a 6. So India win by 4 wickets. এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্বপ্নভঙ্গ অস্ট্রেলিয়ার। ভারতের কাছে 4 উইকেটে হেরে বিদায়। কোহলির ব্যাটে 84 রানের চমক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসা সন্দেহে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মজুদের অজুহাত তুলে তল্লাশি চালিয়েছে একদল লোক। রাতে গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মালামাল লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলেও কোনো কথা বলেনি। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। রাত তখন প্রায় 12টা। গুলশান 2-এর 81 নম্বর সড়কের এইটাই নম্বরের বাসার নিচে মিছিল নিয়ে জড়ো হতে থাকে একদল লোক। এর আগে রাত প্রায় 11টা 30 সাংবাদিকদের কাছে খুদে বার্তা আসে স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা। এ সময় প্রতিনিধি টিমের একজনের নাম্বারও দিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দাবি করেন বাড়িটি এসটি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের, যেখানে মজুদ আছে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ। অবৈধ অস্ত্র কথা শুনছি আমরা। এখানে খবর পাইছি আওয়ামী লীগের অনেক লোক আছে এখানে। আমরা যে গোপন সূত্রে খবর পাইছি যারা এখানে যে হত্যা মামলা আসামি তারা এখানে লুকিয়ে আছে এবং এই দেশের অনেক সম্পদ লুটপাট করে তারা এখানে রাখছে। এক পর্যায়ে তারা মেইন গেট খুলে বাড়িটির ভেতরে প্রবেশ করে। এ সময় 3 তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তারা বাসার সব আসবাব, লাগেজ, ডয়ার ও সিন্দুক তল্লাশি করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে প্রবেশাধিকার নিয়েও তারা যুক্তি দেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় গিয়েছি, পুলিশের কাছে গিয়েছি, তারা কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি। আমরা সারাদিন ধরে চেষ্টা করেছি, প্রশাসন সাড়া দেয়নি, তাই আমরা নিজ দায়িত্ব প্রশাসনের কাছে হস্তক্ষেপ করব। 20 বছর ডিভোর্স হলো ওরা থাকে, যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। প্রায় আধ ঘন্টা পর সেখানে পুলিশ এলেও তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই স্লোগান দিতে দিতে বের হয়ে যায় তারা। বাড়ির কেয়ারটেকার জানান এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা। এ সময় বাড়িটি থেকে স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ করেন কেয়ারটেকার। পরে সেনাবাহিনী বাড়িটি পরিদর্শন করে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। টাকা ছাড়া কোনো সেবাই মেলে না গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায়। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্সের মতো সেবা পেতেও গুনতে হয় অর্থ। না দিলে পদে পদে হয়রানির শিকার হতে হয় সেবা প্রার্থীকে। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে টাকা দাও কাজ করাও। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, এমনকি পৌরসভা থেকে সাধারণ কাগজপত্র আনতেও গুনতে হয় টাকা। না হয় দিনের পর দিন ঘুরতে হয় দাঁড়ে দাঁড়ে।
অভিযোগ রয়েছে ভবন নির্মাণে অনুমতির জন্য পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেবের অফিসে গেলেই প্রথমেই জানতে চাওয়া হয় কাজটা কত টাকার। মোটা অঙ্কের ঘুষ দিলে নিয়মনীতি ছাড়াই অল্প সময়ে কাজ হয়ে যায়, আর টাকা না পেলে অসংখ্য নিয়মকানুন আর ত্রুটি দেখিয়ে আটকে রাখা হয় ফাইল। এ যেন মোতালেবের হাতেই ভবন নির্মাণের অনুমোদন। টাকা দিলেই কোনো ধরনের নকশা যাচাই বাছাই ছাড়াই অনুমোদন পায় অপরিকল্পিত ভবন। এর ফলে একের পর এক তৈরি হচ্ছে অপরিকল্পিত ভবন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাধা সৃষ্টি করে উনি কাজ বন্ধ করে দেয় এবং ইনডাইরেক্টলি টাকা দাবি করে। পৌরসভার নিয়ম না মেনে যে কাজ করতেছে এটার বিরুদ্ধে অনেকবার অভিযোগ করা হয়েছে, ওনাদের কোনো রিয়াকশন নেওয়া হয়নি। আমরা বিল্ডিং এ কাজ করতে গেলে সে আমাদেরকে কাজ করতে দেয় না, সে টাকা চায়। যদি টাকা না দেই সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে আমাদের কাজগুলো বন্ধ করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেন পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেব। প্ল্যান অনুমোদনে আমার কোনো ভূমিকা নাই। যদি এরকম কোনো অভিযোগ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের কাছে আসে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে, এগুলাতে প্রতিবন্ধকতা তৈরি করার সুযোগ কারণ নাই। ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অটোরিকশা দৌড়াতে নেত্রকোনা জেলা শহরে বেড়েই চলেছে যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে? সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি নেত্রকোনা জেলা শহরের এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো শহীদ মিনার মোড় এবং মেছোয়া বাজার এলাকা। তো এই সড়কটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের প্রধান একটি সড়ক। তো প্রতিদিনকার যে সমস্যা নেত্রকোনা শহরবাসী সেটি হচ্ছে যানজট। আর এই যানজটের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু প্রতিদিনই এই নেত্রকোনা শহরের যারা বাসিন্দা আছেন তাদেরকে কিন্তু এই দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। বিশেষ করে সকাল 10টা থেকে 11টা, 11:30টার মধ্যে কিন্তু জেলা শহরের অন্তত 6 থেকে 7টি পয়েন্টে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবং এই যানজটের কারণে যে নগরবাসী, শহরবাসী যারা আছেন, বিশেষ করে বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে যান। এ সময় কোনো রোগী নিয়ে তারা যাতায়াত করতে গেলে কিন্তু ভোগান্তি আরো বেড়ে যায়। তো আমি যে বিষয়টি জানতে পেরেছি যে এই জেলার যে পৌরসভা রয়েছে, পৌরসভার সূত্র মতে আমরা জানতে পেরেছি যে তাদের লাইসেন্সকৃত অটোরিক্সা বিশেষ করে 2 থেকে 2.5 হাজারের মতো অটোরিক্সার কিন্তু তাদের লাইসেন্স রয়েছে। কিন্তু আমরা যদি একটু বাস্তব চিত্রটা আপনাদেরকে বলি, আমি যে আপনাদেরকে একটু দেখাবো যে এই জায়গাটিতে যদি দেখাই যে এখানে কিন্তু সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়। তো আমরা জানলাম যে 2 থেকে 2.5 হাজার লাইসেন্সকৃত অটোরিক্সা থাকলেও আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এখানে কিন্তু কয়েক গুণ বেশি অটোরিক্সা হবে। এর মধ্যে অধিকাংশ অটোরিক্সাই কিন্তু অবৈধ বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে অবৈধ অটোরিক্সার দৌরাত্ম্য, এইসব অটোরিক্সার দৌরাত্ম্য এবং শহরের বাইরে থেকে অটোরিক্সা কিন্তু প্রতিনিয়ত নিয়ম শৃঙ্খলা না মেনে শহরে ঢুকে পড়ছে, যে কারণে কিন্তু এই যানজটের তীব্রতা, যে যানজটের সৃষ্টি, এটি প্রতিদিনই সৃষ্টি হচ্ছে। আমরা একটু এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে জানবো, এই যে প্রতিদিনের যানজট নিয়ে কিছু বলবেন একটু। নেত্রকোনা আমাদের এক রুটের রাস্তা, আমাদের কোনো বাইপাস রাস্তা না থাকায় এবং শহরে দেখা গেছে 3000 অটো রিক্সার লাইসেন্স আছে, 10,000 অটো রিক্সা চলছে এইভাবে। আর এই যে ফুটপাত দখলে, যার জন্য আমাদের এক রুটের হলো এই নেত্রকোনা যে শহরটা এক রাস্তার উপরে চলছে। হ্যাঁ, বাইপাস কোনো রাস্তা না থাকায় কাজ চলছে বাইপাসের। বাইপাস রাস্তা না হওয়া পর্যন্ত এরকমই আমরা মনে করি যে এরকমই থাকবে, এটার কোনো আর কোনো সুরাহা হয় না। আপনারা শুনছিলেন যে এখানকার একজন বাসিন্দা, তিনি কিন্তু বলছিলেন যে এই যে অটো রিক্সার যে দৌরাত্ম্য, এইসব দৌরাত্ম্যের কারণে কিন্তু শহরে যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই যানজট প্রতিরোধের জন্য তারা দাবি করছেন যে এই শহরের একটি বাইপাস সড়ক যদি নির্মিত হয় তাহলে কিন্তু যানজট নিরসন করা সম্ভব। তো আমি জেলার যে পুলিশ সুপার রয়েছে এবং পৌরসভার প্রশাসক যিনি আছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, জেলার যে আইন শৃঙ্খলা সভা হয় সেই আইন শৃঙ্খলা সভায়ও কিন্তু
এই নেত্রকোনা শহরের যে অটো রিক্সার জন্য যে যানজটের সৃষ্টি হয়, বিভিন্ন যানজট, এই যানজট প্রতিরোধে কি কি করা যায় সে ব্যাপারে কিন্তু জেলা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা পৌরসভার পক্ষ থেকে তারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং জেলাবাসীর দাবি ও চিরেই যেন এই যে এই জেলা যানবাহন চলাচলে একটি শৃঙ্খলা ফিরিয়ে এনে নগর শহরবাসীর যেন ভোগান্তি লাঘব করা হয়, এমনটি কিন্তু সাধারণ মানুষের দাবি। এই ছিল আমার কাছে নেত্রকোনা জেলা শহর থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। ফরিদপুরে দুটি পৃথক অগ্নিকাণ্ডে নিহত একজন এবং পুড়ে ছাই হয়ে গেছে 7টি দোকান। মঙ্গলবার রাত 12টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার বানাবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি ফার্মেসি সহ মুদির দোকানের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিয়ে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। এদিকে জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি গ্রামে মঙ্গলবার রাত 7:30টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত বাড়িতে আগুন লাগায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মানিকগঞ্জে ইটভাটার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। শীত মৌসুমে ভাটার চুল্লির কালো ধোঁয়া বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুণ। এসব ইটভাটায় যাচ্ছে শত শত একর কৃষি জমির টপ সয়েল। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে অবৈধ ইটভাটা বন্ধে মানববন্ধন সহ বিক্ষোভ করলেও হচ্ছে না আইনগত ব্যবস্থা। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বায়ু দূষণের ভয়াবহতার কবলে পড়েছে ঢাকার নিকটতম জেলা মানিকগঞ্জ। অবৈধ এসব ইটভাটাগুলো প্রতি বছরই জরিমানা বা বন্ধ করে দেয়া হলেও অদৃশ্য শক্তিতে সব ভাটাই চলছে বছরের পর বছর। অভিযোগ রয়েছে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ ইটভাটাগুলো চলছে। ভাটার চুল্লি ও চিমনি দিয়ে ধোঁয়ায় গাছপালা নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে কৃষি জমি, আবাদ জমি পরিণত হচ্ছে ডোবা নালায়। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। মানিকগঞ্জে 115 ইটভাটার মধ্যে এবার 15টি ভাটাকে অবৈধ ঘোষণা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে ভাটা চলছে বলে স্বীকার করেন এক ভাটা মালিক। ডিসির অনুমোদন লাগবে, ডিসির অনুমোদন দেয় নাই, তারপরে আর পরিবেশের ছাড়পত্র আর দেয় নাই। এটা আসলে বলতে গেলে তো তাই অবৈধ হিসাবে তো হয়। আর ম্যানেজ বলতে আসলে কি বলবো, আর এইভাবে চালাইতেছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ ভাটা দ্রুত বন্ধের জোর দাবি জেলা পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির। কৃষি ভূমি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথমত অবৈধ ইট ভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, একই সাথে কৃষিভূমি নষ্ট হচ্ছে। কাজেই একদিকে কৃষিভূমি রক্ষা করা, অন্যদিকে মানুষের জীবন রক্ষা করা, প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে পরিবেশ অপরিহার্য। বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের কথা জানান বিশেষজ্ঞরা। ভাটা পরিবেশ এবং মানবদেহের দুইটারই ক্ষতি করে। কোনো ব্যক্তি দীর্ঘদিন এই ডাস্ট এক্সপোজারে থাকে তাহলে তার এবং মরণবিধি ক্যান্সারও হতে পারে লাংস। তবে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অন্যান্য যে ইটভাটাগুলো রয়েছে আমাদের তার বিরুদ্ধে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর সহায়তায় আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলমান থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আলু আবাদ করে চরম বিপাকে পড়েছেন জয়পুরহাটের প্রান্তিক চাষিরা। উৎপাদন খরচ বেশি হলেও বাজারে দাম না থাকায় গুনছেন লোকসান। আলু সংরক্ষণে হিমাগারে জায়গা না পেয়ে হতাশা আরও বেড়েছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সাথে যোগ সাজশে কৃত্রিম সংকট তৈরি করেছে হিমাগার কর্তৃপক্ষ। সহকর্মী রেজাল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনের শীর্ষ জেলা জয়পুরহাট। তবে রোপণের সময় ব্যবসায়ীদের সিন্ডিকেটে বীজ সার চড়া দামে কিনতে হয় চাষিদের। এতে প্রতি বিঘা আলু উৎপাদন খরচ বেড়ে দাঁড়ায় 40 থেকে 50 হাজার টাকা।
কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে প্রতি মণ 500 থেকে 550 টাকা দরে। তাই লাভের আশায় প্রান্তিক চাষিরা আলু সংরক্ষণ করতে চাইলেও হিমাগারে মিলছে না জায়গা। তাদের অভিযোগ সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। প্রদর্শন মালিকেরা আমাদের স্লিপ দিচ্ছে না, আমাদের ব্যবসায়ীদের আলু এরা ঢোকাইছে সিন্ডিকেট করে, আর আমাদের সাধারণ কৃষকের আলু এরা নিচ্ছে না। বড় বড় ট্রাকগুলো ঢুকতেছে, ওদের আলু নিচ্ছে, আমাদের কৃষকের আলু নিচ্ছে না। সংগ্রহ করার জন্য আগ্রহ করলাম কিন্তু পাচ্ছি না পাওয়ার কারণে বাজারজাত করেই দিলাম আমরা আলু। আবার সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাইছেন হিমাগার কর্মকর্তারা। কৃষক যদি গত 2 বছর আলুর দাম বেশি পায়, যদি ঝুঁকি নিতে চায় যে তার উৎপাদে তার 2 বিঘা জমিতে আবাদ হয়েছে, সেই 2 বিঘা সম্পূর্ণ আলু যদি স্টোরে রাখতে চায়, তাহলে তো স্বাভাবিকভাবেই স্টোরে মানে ক্যাপাসিটি বাইরে চলে যাবে, কাট দেওয়া যাবে না। আলু সংরক্ষণে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। কৃষককে অযৌক্তিকভাবে আলু সংরক্ষণ করতে দেয়া না হয়, এ বিষয়ে যদি আমরা কোনো তথ্য পাই বা কোনো অভিযোগ পাই, তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজ উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছর 43,470 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 10,500,000 মেট্রিক টন, আর হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্যাপসিকাম চাষ করে ব্যাপক সাড়া ফেরাচ্ছেন কুষ্টিয়া চাষিরা। এবার কুমারখালী উপজেলার অন্তত 30 জন কৃষক চাষ করেছেন উচ্চ মূল্যের এই সবজি। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে দামও পাচ্ছেন আশানুরূপ। চলতি মৌসুমে ইন্দ্রা গোল্ড জাতের বিদেশি এই সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। আগ্রহ বাড়াতে তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চলতি মৌসুমে 10 বিঘা জমিতে ইন্দ্রাগোল জাতের বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করেছে অন্তত 30 জন কৃষক। এ চাষে ফলনও পেয়েছেন ভালো। প্রতি কেজি ক্যাপসিকাম বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা দরে। ফলে উচ্চ মূল্যের বিদেশি এ সবজি চাষে স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকেরা। বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ সবজিতে ভালো লাভ পাবেন তারা। আশাবাদ দিছি আগামী 2 মাসের যদি 7 সপ্তাহে যদি এরকম আরো 2000 থেকে 2200 কেজি প্রত্যেক সপ্তাহে উঠাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা সেল করতে পারবো। ক্যাপসিকাম উঠায় আমরা বিভিন্ন জায়গা সেল করতেছি, যেমন রাজশাহী, কুষ্টিয়া, তারপরে পাবনা, এদিকে ঢাকা। 17-18 বিঘা মতো জমি পেয়েছি, তো 25 থেকে 27 বিঘা আশা করতেছি নেক্সট ইয়ারে ক্যাপসিকাম। এদিকে স্বল্প সময়ে ক্যাপসিকাম চাষে ভালো ফলন ও লাভ হয় এ সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন অন্যান্য কৃষকেরাও। ভালো লাভের আশায় ঝুঁকছেন এ সবজি চাষে। এখানে আসছি মূলত ক্যাপসিকাম চাষ দেখতে আসছি আর কি, তো এসে যেটা দেখলাম মোটামুটি ভালোই লাগলো। ক্যাপসিকাম চাষ এই প্রথম আমাদের এলাকায়। হ্যাঁ, সবাই লোক আসতেছে, দেখছে, দেখে খুবই ভালো লাগছে। আর এই বিদেশি সবজি ক্যাপসিকাম চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা কৃষকদের কিছু পরিমাণে সহায়তা প্রদান করেছি, যার কারণে কৃষকরা গত বছর দাম ভালো পেয়েছিল। এই বছরে প্রায় 200 টাকা কেজি মূল্যে তারা বিক্রি করছে, আমাদের কাছে তথ্য এসেছে। আশা করি যে ক্যাপসিকামের উৎপাদন ভালো হবে এবং ভবিষ্যতে কৃষকরা আরও লাভবান হবে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদের উপজেলাতে নিয়ে যেয়ে ট্রেনিং করিয়েছি এবং আধুনিক উপায়ে চাষাবাদের পরামর্শ প্রদান করেছি। বিঘাপতি 1 লাখ টাকা খরচ করে 4 মাসে কৃষকেরা ক্যাপসিকাম চাষ করে লাভ পাচ্ছেন 2 লাখ টাকা। ফলে এ সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের মধ্যে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মমিন মসজিদ। এমন কাঠের তৈরি স্থাপত্য খুবই বিরল, যার নজর কাড়ে সবার। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রাম। এখানে অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য মমিন মসজিদ।
1913 সালে বুড়িরচর গ্রামের মমিনউদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। তখন বরিশালের স্বরূপকাঠি থেকে 22 জন কারিগর আনেন এবং চট্টগ্রাম ও বার্মা থেকে কাঠ সংগ্রহ করেন। এছাড়া মসজিদটির পরিকল্পনা, নকশা ও ক্যালিগ্রাফির কাজ করা হয় মমিনউদ্দিন আকনের তত্ত্বাবধানে। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাটা ব্যবহার করা হয়নি। এমনকি এইসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। মসজিদের প্রবেশদ্বার এবং মেহরাবে ক্যালিগ্রাফির নকশা করা হয়। 7 বছর শেষে 1920 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে গোসল ও ওযু করেন আগত মুসল্লিরা। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন নামাজ আদায় করতে। আমরা সবসময় এসে আজান দিই, মসজিদে নামাজ পড়ি। অনেক দূরান্ত থেকে পর্যটক আসে, তারা এসে দেখিয়া খুব সুন্দর বলে যে মসজিদটা খুব ডিজাইনের। দেখার জন্য আসছি চিটাগাং থেকে, এই মসজিদ দেখার জন্য। মোমিন মসজিদ বিখ্যাত, আগের যুগের করা তো, সেই কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে গত শতকের শেষের 2 দশক ধরে বৃষ্টির কারণে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও রঙের ক্ষতি হতে থাকে। ফলে স্থানীয়ভাবে মসজিদে টিনের বারান্দা দেওয়া হয়। এতে মসজিদের সামনের নান্দনিক শোভা নষ্ট হয়ে গেছে। আমাদের মসজিদের তুলনায় আমাদের মসজিদের মুসল্লি অনেক বেশি, যে কারণে আমাদের এখানে দেখা যাইতেছে যে মসজিদের বাহিরের যে অংশটা আছে এটা উপর থেকে একটা ছাউনির মতন দেয়া আছে, যে কারণে আমাদের মসজিদের মুসল্লি গরমের দিন আসলে বিশেষ করিয়া গরমে নামাজ পড়তে তাদের কষ্ট হয়। তবে জেলা প্রশাসক জানান, মসজিদের শোভা বৃদ্ধির জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই মসজিদটিকে কিভাবে সংরক্ষণ এবং তার সৌন্দর্য আরও বৃদ্ধি করা যায় এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, সেই জন্য আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা যদি আশ্বাস পাই, তাহলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এশিয়ার এই দৃষ্টিনন্দন কাঠের মসজিদটি 1920 সালে প্রতিষ্ঠিত হলেও প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে আসে 2003 সালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানবতা বিরোধী অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। তাকে ফেরাতে ভারতের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। একই সাথে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি, আয়নাঘর, রোহিঙ্গা ইস্যু ও জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে, হাসিনার নির্দেশে জুলাই আগস্টে বাংলাদেশে চলে ভয়াবহ গণহত্যা। সম্প্রতি এসব বিষয় নিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মানবতা বিরোধী অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করানো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই রাষ্ট্রপ্রধান। আওয়ামী লীগ নেত্রীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসিনার অপকর্মের সঙ্গে যত মানুষ জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শেখ হাসিনাকে দেশে আনার জন্য আন্তর্জাতিক আইনি জটিলতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিচারে সহযোগিতার জন্য হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে তার কোনো জবাব দেয়নি দেশটি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিকের বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশে টিউলিপের বিচার হবে কিনা এ নিয়ে সংশয় জানান তিনি, তবে তার বিরুদ্ধে দুদক তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ প্রায় 1400 ছাত্রদের প্রতি সম্মান জানান ডক্টর ইউনূস। বলেন, তাদের হত্যাকারীদের আইনি ব্যবস্থায় আনার প্রক্রিয়া চলছে। সাক্ষাৎকারে আয়নাঘরের বিষয়ে উপস্থাপকের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, এর আগে বাংলাদেশ এমন নিষ্ঠুর নির্যাতনের সাক্ষী হয়নি কখনো। ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে
আয়নাঘরের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতের কথা জানান তিনি। বলেন, আয়নাঘরকে জাদুঘর বানিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বন্দিশালাগুলো সেনাবাহিনীর অধীনে থাকায় আপাতত সেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে হাসিনার অপকর্ম দেখানোর জন্য আমরা সকল আয়নাঘরকে মিউজিয়াম বানানোর উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুটি নিয়েও নিজের অবস্থান জানান দেন প্রধান উপদেষ্টা। তাদের হস্তান্তরে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।